আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা বলেন তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে যেহেতু আমরা পিছিয়ে আছি, আমরা আশা করছি যে আমরা আজকে একটা ক্লাস করব। যদি পসিবল হয় আমরা কালকে একটা ক্লাস করব। ঠিক আছে? তাহলে আমরা আশা করছি আমরা ট্র্যাকে ফেরত চলে আসতে পারবো। আচ্ছা, তো আমরা হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর পর্যন্ত দেখেছিলাম। মনে আছে কি সেটা? কি ছিল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর বলেন তো? কারণ এখন কিন্তু যা কিছু পড়বো আস্তে আস্তে সবকিছু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। শিওর শুধু এতটুকু ছিল, আর কিছু ছিল না? প্লাস প্লাস আই ছিল না ইনক্রিমেন্টে? হ্যাঁ, প্রি ইনক্রিমেন্ট, হ্যাঁ। আর হচ্ছে কখন হচ্ছে আমাদের কোনো ডিপেন্ডেন্সি থাকে না বলো তো? কখন হচ্ছে আমরা মানে প্রি আর পোস্টের কোনো ইফেক্ট থাকে না? কোন টাইমটায় মনে আছে? এটাও বলেছিলাম। কখন ডিপেন্ডেন্সি থাকে না? আমাদের যখন হচ্ছে তোমার আহ, শুধু ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর ইউজ হয়, মানে কোনো কোডের ভেতর না, বা হচ্ছে তার সাথে বা কোনো এক্সপ্রেশনের ভেতর ইউজ হয় না, ইকুয়েশনের ভেতর, তখন হচ্ছে প্রি থাকুক আর পোস্ট থাকুক আমাদের কিছু আসে যায় না। ঠিক আছে, তখন হচ্ছে নর্মাল থাকে, মানে সেটা সবসময় +1 অথবা -1 হয়। বাট যখন হচ্ছে আমাদের কোনো একটা ইকুয়েশনের বেইসে থাকে, ধরো ইকুয়েশনের মধ্যে যখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়, তখন যদি প্রি মানে আগে প্লাস প্লাস থাকে, বা প্রি ইনক্রিমেন্ট অর প্রি ডিক্রিমেন্ট যদি থাকে, তখন কি হয়? শুরুতেই +1 হয়, শুরুতেই -1 হয়। বাট যদি পোস্ট হয়, তখন কি হয়? স্টার্টিং ভ্যালুটাই ইউজ হয়। পোস্টের ক্ষেত্রে স্টার্টিং ভ্যালু একবার ইউজ হবে, পরের বার হচ্ছে কি তোমার +1 হবে। পোস্টের ক্ষেত্রে পোস্টে হচ্ছে সেকেন্ড স্টেপে গিয়ে আমার কি হয়? +1 হয়। আমরা এটার বেশ কয়েকটা হচ্ছে এক্সাম্পল দেখেছিলাম। তবে ওই এক্সাম্পলটা একটু সবার আবার রিকল করতে হবে, সবার একটু পড়তে হবে। পড়েন না যে বুঝাই যাচ্ছে যে ভুলে গেছেন, নাম পর্যন্ত ভুলে গেছেন। এটা আবার পড়তে হবে, কারণ এখন কি আমরা কিন্তু এই যে ইফ এলস আর লুপটাই পড়বো। লুপের মধ্যে দেখবেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়ে ভরা। সেটার মধ্যে দেখবেন আবার হচ্ছে প্রি আর পোস্টের ঝামেলা একটু কম। প্রি আর পোস্ট আসলে আমাদের জাস্ট যতটুকু আমরা পড়েছি আমাদের হচ্ছে স্লাইডে, ওই পর্যন্তই, ওই বেসডই থাকে। তোমার হচ্ছে কোড ইমপ্লিমেন্টেশনে প্রি আর পোস্টের ইফেক্ট সেরকম ভাবে থাকে না। তারপরেও আমাদের একটুখানি জানতে হবে। তো হচ্ছে সেটা আবার একটু রিভাইজ দিবেন নিজেরা। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই বলবেন। আপনারা না বললে তো প্রবলেম বলবেন কি করে? প্রবলেম তো বলেন না আপনারা। তো আমাদের হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরের পরে আমাদের হচ্ছে এখন আমরা আসছি বিট ওয়াইজ অপারেটর। লাস্ট যে অপারেটরটা বাকি ছিল, ওই অপারেটরের স্লাইডের লাস্টের 2 পেজে এই বিট ওয়াইজ অপারেটরের এই পেজ দুইটা ছিল। তো আমরা বিট ওয়াইজ অপারেটর আমরা পড়িনি। তো আমরা হচ্ছে এবার বিট ওয়াইজ অপারেটর পড়বো। তো বিট ওয়াইজ অপারেটরে কি আছে আমরা একটু দেখি। বিট শুনেই বোঝা যাচ্ছে বাইনারি বিটের কথা। কারণ বিট মানেই হচ্ছে বাইনারি থেকে আসছে, বাইনারি ডিজিট থেকে আসছে বিট। তো বিট ওয়াইজ অপারেটর কি করে? এটা একটা মজার জিনিস যে এটা অ্যাকচুয়ালি কি করছে। বিট ওয়াইজ অপারেটর হচ্ছে তোমার, দেখো লেখা আছে কি, লেখার মধ্যে আছে আমাদের বিট ওয়াইজ অপারেটর ইন্টিজার এবং ক্যারেক্টারের উপর অপারেট হতে পারে, কিন্তু ফ্লোটিং বা ডাবল মানে দশমিক ভ্যালুর উপর সেটা কাজ করে না। শুধু হচ্ছে ইন্টিজার ভ্যালু আর ক্যারেক্টার ভ্যালুর উপর কাজ করতে পারে। এখন বিট ওয়াইজ অপারেটর দেখেন কয়টা আছে। আমি বিট ওয়াইজ অপারেটর দেখতে পাচ্ছি 6টা। 6টার মধ্যে কিছু জিনিসকে আমরা চিনি। সেটা কি? গ্রেটার গ্রেটার, লেস লেস, এই দুইটাকে আমরা চিনি। আমরা একটা গ্রেটার একটা লেস ইউজ করেছি। সেটা হচ্ছে আমাদের কি ছিল? আমাদের যদি বলতো রিলেশনাল অপারেটর ছিল। গ্রেটার দেন, লেস দেন, তারপর এন্ড আর অর, এই দুইটা আমরা কিসে ইউজ করেছি? লজিক্যালে, ডাবল এন্ড এবং ডাবল অর। বাট এখানে গ্রেটার আর লেস এগুলো ডাবল ডাবল ইউজ হচ্ছে, আবার হচ্ছে এন্ড আর অর হচ্ছে আমাদের সিঙ্গেল সিঙ্গেল ইউজ হচ্ছে। তো
এই ক্ষেত্রে যেটা হচ্ছে তার মানে তাদের কাজও কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তবে কাজ খুব বেশি চেঞ্জ হচ্ছে না। আমরা দেখি আমাদের প্রথম অপারেটরটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। আমরা যদি একটু লিখে লিখে পড়তে চাই যে আমাদের কি হচ্ছে, আমরা যদি দেখি যে আমাদের প্রথম অপারেটরটা হচ্ছে এরকম। এরকম সাইন কিসে দেখেছেন বলুন তো, পরিচিত কিনা? এই সাইনটা পরিচিত কিনা সেটা বলুন। এই সাইনটা কি? এই সাইনটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন সাইন বা প্রায়। আমরা ভ্যালু লিখতাম না, ধরেন হচ্ছে 5.2, প্রায় হচ্ছে 5, এরকম লিখতাম না আমরা ছোটবেলায়? তো হচ্ছে আমাদের যেটা এখন হচ্ছে একটা সাইন, এই একটা সাইনের তার মানে মাহাত্ম্যটা আলাদা, সিগনিফিকেন্সটা। এটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে, আমরা বলি এটা কি হলো? এটা সমস্যা হচ্ছে। আপনার লেখা খারাপ হবে, কিছু মনে করবেন না। ওয়ান্স কমপ্লিমেন্ট এটাকে বলে। ওয়ান্স কমপ্লিমেন্ট কি জিনিস বলেন তো, মনে আছে কিনা? এটা ভুলে গেলে কিন্তু বকা দিব, কারণ এই যে লাস্ট সেমিস্টার ইকোনমিক্স একের পরিপূরক বাংলা। ওয়ান্স কমপ্লিমেন্টের বাংলা না একের পরিপূরক। ওয়ান্স কমপ্লিমেন্টের কাজটা কি, কি কাজ করে? ভেরি গুড। আমার ধরেন আমার এরকম একটা কিছু আছে, 0 1 1 0 0। যেহেতু বিট বলেছে, বিট ওয়াইজ অপারেটর কিন্তু 0 1 এই বিটের উপর কাজ করে, ঠিক আছে, সব বাইনারি বিট। তো আমার ধরেন হচ্ছে এটা একটা কি দেয়া আছে, এই হচ্ছে দেয়া আছে আমার একটা বলতে পারি আমরা একটা বাইনারি নাম্বার দেয়া আছে। এটার মধ্যে কয়টা বিট? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সাতটা বিট, ঠিক আছে, সাতটা বিট দেয়া থাকলো। আমাদের এবার যেটা, আমাদের হচ্ছে এইটার সামনে একটা এটা কি 4 শেষ? হ্যাঁ, তোমাদেরকে আর দেখাতে পারবো না মনে হচ্ছে পেন দিয়ে। 4 শেষ হয়েছে। আচ্ছা, আচ্ছা, এবার ওঠো। পেনের 4 শেষ। পেনের 4 শেষ। ওকে, লিখে লিখে দেখানো আসলে আর গেল না। তারপরেও দেখি, ধরো আমাদের একটা বিট দেয়া ছিল, বিটের সামনে ধরো এই সাইনটা আমরা সাইনটা হচ্ছে আমরা দিলাম, ধরো বিট একটা অন্যরকম কিছু লিখলাম। এটা একটা হচ্ছে বাইনারি নাম্বার দেয়া আছে, সামনে ওই ওয়ান্স কমপ্লিমেন্টের সাইন দেয়া আছে। তার মানে আমার কি করতে হবে, এই বিটটাকে বা এই বাইনারি নাম্বারটাকে ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করতে হবে। তাহলে কি ওয়ান্স কমপ্লিমেন্টের হচ্ছে, যদি আমরা থিওরিটা বলি বা বেসিকটা বলি, 0 কে 1 এ কনভার্ট করে, 1 কে 0 তে কনভার্ট করে। তার মানে এটা তখন হবে কি, তখন হবে 1 0 1 0 0। ঠিক আছে, তার মানে এই যে এই কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্ট হচ্ছে পরেরটা। 0 গুলো সব 1 হয়ে গেল, 1 গুলো 0 হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা যদি আসি, এরপর আমাদের আছে হচ্ছে তোমার লেস দেন, গ্রেটার দেন। এই ধরো হচ্ছে গ্রেটার গ্রেটার, আরেকটা হচ্ছে লেস লেস। কি সমস্যা হচ্ছে? তোমাদের কপাল খারাপ, তোমাদের এখানে সেই সমস্যা হচ্ছে, সকাল থেকে ক্লাস নিলাম। আচ্ছা, গ্রেটার গ্রেটার আর লেস লেস। এখন লেস লেসটা কোন মুখী? লেফট না? বাম দিকে তার মুখটা না? আর যদি আমি বলি গ্রেটার দেন এর কথা বলি, তাহলে তার হচ্ছে আমাদের কোন মুখী যদি বলি, সেটা রাইট ডিরেকশনে আছে। তো আমরা যদি দেখি, দেখো রাইট ডিরেকশনে যেটা আছে মানে গ্রেটার দেন, সেটাকে বলছে রাইট শিফট। ঠিক আছে, লেফট ডিরেকশনে যেটা আছে সেটাকে বলছে লেফট শিফট।
এখন ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে, এটা আবার দেখাই একটু। ধরো আমার আম, এমন কিছু আছে যে হচ্ছে, ঠিক আছে, আমার একটা বিট আছে, ধরো 0 1 0 1 1 1 0 0। এটা একটা বাইনারি নাম্বার দেয়া আছে। বাইনারি নাম্বারের সামনে পরে আমাকে ইনস্ট্রাকশন দেয়া আছে যে এই গিভেন বাইনারি নাম্বারটা রাইট শিফট করতে হবে 3 ঘর। কথা বুঝতে পেরেছেন কি বলেছে? এটা হচ্ছে আমার গিভেন, এটা হচ্ছে আমার গিভেন নাম্বার, বাইনারি নাম্বার। আমার ইনস্ট্রাকশন দেয়া আছে কি রাইট শিফট করতে হবে 3 ঘর। তো আমার এখন কি করতে হবে, এই রাইট শিফটটা কিভাবে হয়? রাইট শিফটটা হয় কি, আমি ডান দিক থেকে 3টা ভ্যালু কেটে দিব। কেটে দেন, তার মানে কি হয়ে গেল? আমি যদি পরে একটু আপডেট করি, ব্যাপারটা এরকম হলো না, ফাঁকা ফাঁকা ফাঁকা। 3টা ভ্যালু কেটে দিলাম মানে এরকম হয়ে গেল, ডান দিকে 3টা ভ্যালু নেই। এখন আমাদের যেটা করতে হবে, ফাঁকা 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 তো রাখা যাবে না, রাইট শিফট করতে হবে। এবার আমি ভ্যালু সরিয়ে দিলাম, এবার শিফটিংটা কিভাবে হবে জানেন? এইটা হচ্ছে এই পজিশনে চলে যাবে, এটা এই পজিশনে চলে আসবে, এটা এই পজিশনে চলে আসবে। তার মানে কি, প্রত্যেকটার জায়গা চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমার হচ্ছে আলটিমেটলি লেফটে 3টা জায়গা ক্রিয়েট হয়ে যাবে। এই স্টেপটা বুঝেছেন কিনা বলেন তো? এটার পর এটা আসছে, এটার পর এটা আসছে, আর এটার পরে কি আসছে ওইটা অনেকবার লিখে দিই। এই ফাঁকা জায়গায় আমি 3টা 0 দিচ্ছি, 0 1 0। এবার দেখো এই 4টা লাইন একটু নিজেরা দেখো কি হয়েছে, রাইট শিফট হয়েছে কিন্তু। রাইট শিফট, ডান দিকে 3 ঘর এগিয়ে গেছে, তাই বাম দিকে 3 ঘর খালি হয়ে গেছে, এবং খালি ঘরগুলোকে 0 দিয়ে ফুলফিল করে দিলাম। দেখে বলেন যে বুঝতে পেরেছেন কিনা। আমার সবসময় মনে রাখবেন, রাইট শিফট 3 ঘর যদি রাইট শিফট করতে বলে, যে ঘর 10 ঘর বলুক, 20 ঘর বলুক, 3 ঘর বলুক, যাই বলুক, রাইট শিফট করতে হলে সেই পরিমাণ জায়গা হচ্ছে বাম দিকে খালি হয়ে যাবে। তার মানে কি, ডান দিক থেকে 3টা ভ্যালু ফেলে দিয়ে বাম দিকে 3টা জায়গা ক্রিয়েট করে ফেলবো। আর ওই 3টা জায়গাকে আমি কি করছি, 0 দিয়ে ভরে ফেলছি। এইবার যদি আমি সেম জিনিসটাকে বলি, আচ্ছা ধরেন আমি হচ্ছে ধরেন হচ্ছে এই সেম, এইবার হচ্ছে আমরা লেফট শিফটে যাব। আমি একটু বলি যে আমাদের দেয়া আছে, ধরো এটা দেয়া আছে, আমার বলল ইনস্ট্রাকশন দিয়ে দিল লেফট শিফট হবে 3 ঘর। তাহলে কি কি হবে বলেন তো? এবার আপনারাই বলেন কি হবে। একদম রাইট শিফটের নলেজটাকে কাজে লাগান, জাস্ট একটু বুদ্ধি করে। কোন পাশ? পিছন বলতে কোন পাশ? বাম সাইডে, ভেরি গুড। এই বাম সাইডের 3টা কাটা চলে যাবে, তার মানে কি হবে, ডান সাইডে 3টা ঘর খালি হয়ে যাবে। এই 3টা ঘরকে আমরা কি করব, 0 দিয়ে রিপ্লেস করে দিব। এই 3টা, এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? এটা কিন্তু আমাদের অনেক সময় যে ছোটখাটো, ধরো হচ্ছে আহ, কোনো কোয়েশ্চেনের লেজ হিসেবে একটা দিয়ে দেয়, কারণ যেহেতু এগুলো লজিক্যাল জিনিস, এগুলো কিন্তু কোনো থিওরিটিক্যাল জিনিস না, লজিক্যাল জিনিস। অথবা তোমাকে কোন একটা এক্সপ্রেশনের মধ্যে একটা দিয়ে তোমার হচ্ছে শিফটিং দিয়ে দিল, তোমার হচ্ছে স্বাভাবিকভাবেই করতে হতে পারে। তাহলে রাইট শিফট থাকলে ডান দিক থেকে ভ্যালু মুছে দিয়ে বাম দিকে 0 অ্যাড করব, আর লেফট শিফট থাকলে লেফটের ভ্যালু মুছে দিয়ে রাইট সাইডে 0 অ্যাড করব। ঠিক আছে?
এরপর হচ্ছে আমরা যদি দেখি কি আছে, বিট ওয়াইজ অ্যান্ড আর বিট ওয়াইজ অর। বিট ওয়াইজ অ্যান্ড আর বিট ওয়াইজ অর কি, একদম অ্যান্ড আর অর যেরকম করেছেন না, ঠিক ওইরকম লজিক্যালের মতোই। শুধু লজিক্যালে আমরা কি করতাম, লজিক্যালে হচ্ছে ধরো এরকম এরকম থাকতো, ওয়ান অ্যান্ড ওয়ান, ওটার ভ্যালু হয়ে যেত ওয়ান। আর এটাই কি হবে, যেহেতু বিট ওয়াইজ, তার মানে ওর একটু কাজে একটু মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো একটা আহ, ব্যাপার তৈরি হবে। সেটা হচ্ছে ধরো আমার একটা পুরা বাইনারি নাম্বার দেয়া আছে, তার মানে কি একটা নাম্বার দেয়া আছে, এন্ড বা অর করতে হলে আমার কয়টা লাগবে, এই একটা বাইনারি নাম্বার দিয়ে হবে? বলতো, আমি লজিক্যালি লিখেছিলাম এরকম, এখন আমি বাইনারি করতে চাচ্ছি, আমার একটা বাইনারি নাম্বার আছে। এখন এরকম এরকম করে যদি একটা একটা করে বিটের তোমার এন্ড বা অর করতে চাই, তাহলে আমার কি আরেকটা বাইনারি নাম্বার লাগবে না? অ্যাটলিস্ট দুইটা বাইনারি নাম্বার না হলে আমি কি এন্ড বা অর এর মানে যোগ বা বিয়োগ করতে পারবো? মনে করো বাইনারিতে এন্ড বা অর করতে পারবো? ধরো, দাঁড়াও আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে ধরো আমার দুইটা নাম্বার দেয়া আছে, দুইটা নাম্বার দেয়া থাকলেই আমি কি করতে পারবো, এই ওয়ান আর জিরো, ওয়ান অ্যান্ড জিরো, ওর রেজাল্ট হচ্ছে জিরো লিখতে পারবো। এরপর কি, ওয়ান অ্যান্ড জিরো, অ্যাটলিস্ট দুইটা কি লাগে না আমার অপারেশন চালানোর জন্য? সেটা বলো তো, দুইটা দুইটা করে বিট লাগে, দুইটা দুইটা করে আমার বিট লাগছে। আমি তোমার হচ্ছে লজিক্যালে কি করতে পারি, দুইটা বিট নিয়ে কাজ করতে পারি, কিন্তু বিট ওয়াইজ অপারেটরে হচ্ছে আমার বিট বাই বিট কাজ করতে হবে। আমার দুইটা নাম্বার দেয়া থাকবে, দুইটা নাম্বারের মধ্যে দুইটা দুইটা করে বিট নিয়ে 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 ধরো এই দুইটা বিট, এই দুইটা বিট, এই দুইটা বিট, এইভাবে করে বিট নিয়ে নিয়ে আমার হচ্ছে রেজাল্ট, এখানে যেটা এন্ড এর রেজাল্ট, এই যে বিট ওয়াইজ এন্ডে কি হবে, 100 100 010 010 100, তার মানে এগুলো হচ্ছে সব জিরো আসছে, লাস্ট একটা ওয়ান আসছে। এটা হচ্ছে আমার কি বিট ওয়াইজ এন্ড এর রেজাল্ট। তার মানে কি লজিক্যাল এন্ড আর লজিক্যাল অর যেমন, বিট ওয়াইজ এন্ড আর বিট ওয়াইজ অরও তেমন। শুধু লজিক্যাল এন্ড আর অর কি, জাস্ট দুইটা বিট 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 বাই বিট কম্পেয়ার করে ওভাবে করে কাজ করছে। আর এটাই কি, টোটাল একটা বড় নাম্বার থাকবে, নাম্বারের ভেতরের বিট গুলো কাজ করছে, এছাড়া আর কিচ্ছু না, কোনো লজিকে চেঞ্জ হচ্ছে না, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এন্ড যেভাবে কাজ করতো, অর যেভাবে কাজ করতো, একই আছে। শুধু আরেকটা চেঞ্জ আছে, সেটা কি, দুইটা নাম্বার তো প্রথম নাম্বারটাকে নরমাল ধরো বাইনারি নাম্বার বলছে, আর দ্বিতীয়টাকে হচ্ছে, যেহেতু এন্ড করছি, ওকে বলছে এন্ড মাস্ক, আর অর থাকলে ওকে বলতো অর মাস্ক। এটা একটা নাম আর কি, জেনে রাখার জন্য জাস্ট, এটার কোনো ওভাবে করে কোনো সিগনিফিকেন্স নাই, সিগনিফিকেন্স একটা ছোট আছে, কিন্তু ওইটা আমাদের আপাতত মানে পিপিএস এর জন্য জানার দরকার নেই। আমাদের একটা পেজে সিগনিফিকেন্স দেওয়া আছে, কিন্তু আমাদের পিপিএস এ ওটা জানা তোমার হচ্ছে কোনো ধরনের ম্যান্ডেটরি তো নাই, অপশনালও অত দরকার নেই আমাদের জানা। এখন আমরা কি বুঝতে পেরেছি কিনা বলেন, এটা যদি অর হতো, দাঁড়ান, এটা যদি অর হতো, আমাদের হচ্ছে এখন আমি অর করব, অরেরটার ক্ষেত্রে কি হতো, আমার এখানে অর করতে হবে, এই যে এটা আমার অপারেশন, রেজাল্ট কি আসবে বলেন, 10 তে কত আসবে অর হলে, 1 01 1ই হবে, 00 তে শুধু জিরো, 11 এ ওয়ান, ওয়ান পেলে সবসময় 1ই হবে। এটা হচ্ছে আমার বিট ওয়াইজ অর এর অ্যান্সার। তো স্বাভাবিকভাবেই এই প্রথমটাকে বাইনারি নাম্বার বলা হবে, সেকেন্ডটাকে হচ্ছে অর মাস্ক বলা হবে, ঠিক আছে, অর মাস্ক বলা হয়। এখন আমরা চলে যাই যে আমাদের আর কি আছে, আরেকটা আছে বিট ওয়াইজ এক্সঅর। এক্সঅর এ কি হতো, এক্সঅর এর ট্রুথ টেবিল মনে আছে?
এক্সর অপারেশনে কি হতো? ভুলে গেছেন? এক্সরে কি, ধরেন আমি যদি দুইটার নেই, কম্বিনেশন নেই। হ্যাঁ, তার মানে অড নাম্বার অফ ওয়ানস থাকলে যদি আমরা বলি তাহলে হচ্ছে, বা একটা ওয়ান থাকলে তখনই হচ্ছে আমার কি হয়, রেজাল্ট হচ্ছে ওয়ান হয়, আদারওয়াইজ রেজাল্ট জিরো হয়। তার মানে আমরা যদি আমাদের ট্রুথ টেবিল কিরকম ছিল, ধরো 0 0 0 1 1 0 1 1, আমরা একটা একটা যখন পাচ্ছি তখন রেজাল্ট ওদের ট্রু হচ্ছে বা ওয়ান হচ্ছে, আর আদারওয়াইজ রেজাল্ট সবসময় জিরো থাকে। তার মানে এক্সরেও একই রকম, এক্সরের মাস্ক যদি আমরা করতে যাই, দেন এক্সরে যদি ওরকম তোমার হচ্ছে নাম্বার দেয়া থাকে, ধরেন এটা হচ্ছে আমার এক্সরের সাইন হচ্ছে এরকম, বিটওয়াইজ এক্সরের সাইন এরকম, তাহলে এক্সর যদি হয় তাহলে ওয়ান ওয়ানে কি হবে, জিরো, একটা ওয়ান, তার মানে ওয়ান, জিরো, একটা ওয়ান, ওয়ান, একটা ওয়ান, ওয়ান, ওয়ান। এটা হচ্ছে এক্সরের অ্যান্সার। এটার স্বাভাবিকভাবে এটা হচ্ছে বাইনারি নাম্বার, এটা এক্সর মাস্ক। এই হচ্ছে বিটওয়াইজ অপারেটর, আর কিচ্ছু না। দেখেন এবার আমরা পরের পেজগুলোয় যাই, পরের পেজগুলোয় গেলে হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের হচ্ছে পরবর্তীতে এখানে আমার যেহেতু বিট বাই বিট বলেছে, ক্যারেক্টারের বিটের, আবার ধরেন হচ্ছে আপনার, আমার তো বাইনারি নাম্বার দেওয়া আছে, আপনার ধরেন একটা ক্যারেক্টার দেয়া থাকলো, এখন ক্যারেক্টারের ধরেন 8 বিটে, হচ্ছে আমি বলি যে এক ক্যারেক্টার হচ্ছে 1 বাইট, মনে করেন 1 বাইট মানে কি 8টা বিট আসবে, ওই 8টা বিটের হচ্ছে কোনো নাম্বার দেয়া থাকবে আপনাদের ওরকম। তো এইগুলা নিয়ে আর ভাবার চিন্তা নেই, শুধু অপারেশনটা মনে রাখেন যে কমপ্লিমেন্টে কি অপারেশন হয়, তারপর হচ্ছে আমরা যে এক্সাম্পল দেখলাম জাস্ট এক্সাম্পলটা মনে রাখলেই হবে। রাইট শিফটে কি অপারেশন হয় আপনার, এখানে এগুলো সব ডিটেলস লেখা আছে যেগুলো করলাম। এই যে দেখেন একটু এক্সাম্পল যদি আমরা একটা দেখি, এটার ক্ষেত্রে ফর এক্সাম্পল ইফ দ্য ভ্যারিয়েবল ch contains the bit pattern এত, ch মানে ক্যারেক্টার টাইপের একটা ভ্যারিয়েবল, ওটার 1 বাইট, তার মানে 8 বিট, 8 বিটের একটা নাম্বার দেয়া আছে, এবং তাকে বললো কি রাইট শিফট করতে এক ঘর। তার মানে কি একদম রাইট থেকে একটা ওয়ান চলে যাবে, লেফটে একটা জিরো অ্যাড হবে। দেখেন রাইটে 3টা 1 ছিল, একটা ওয়ান নেই, লেফটে একটা জিরো অ্যাড হয়েছে। আর যদি 2 ঘর রাইট শিফট হতো, রাইটের থেকে দেখেন 3টা 1-এর জায়গায় এখন একটা ওয়ান আছে, লেফটে 2টা জিরো অ্যাড হয়েছে। তার মানে এই জিনিসগুলোই সব আরো ছোটখাটো ছোট বড় এক্সাম্পল দিয়ে আপনাদের বলা আছে। এই যে লেফট শিফটেরটা বলা আছে, তারপর এন্ড অপারেশনেরটা বলা আছে। এন্ড অপারেশনের হচ্ছে আপনার ট্রুথ টেবিল দেয়া আছে, যে ফার্স্ট বিট জিরো, সেকেন্ড বিট জিরো, অ্যান্সার হচ্ছে জিরো। ট্রুথ টেবিল দেয়া আছে, এই ট্রুথ টেবিল আমরা ছোটবেলা থেকেই জানি, তো আমাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এই যে প্রথমটাকে হচ্ছে ধরেন হচ্ছে আপনাদের এখানে ওই বিট আলাদা আলাদা করে দেয়া আছে, ধরেন একটা নাম্বারকে আমাদের এত বিটের দরকার নেই, আমরা ওই বিট জিনিসটা বুঝি যে হচ্ছে কত কয়টা বিট হচ্ছে কি হচ্ছে, আমরা নাম্বার দেখে গুনতে পারি, আমরা ছোট নাই। ওরা হচ্ছে একদম বেসিক থেকে দেখিয়েছে যে দুইটার মধ্যে এন্ড অপারেশন চালানোর পরে লাস্টেরটা হচ্ছে আমার রেজাল্ট আসলো। এই যে এখানে হচ্ছে দেখেন প্রথমটা অরিজিনাল বিট প্যাটার্ন আর বাইনারি নাম্বার, সেকেন্ডটা এন্ড মাস্ক, তারপরটা হচ্ছে রেজাল্টিং বিট প্যাটার্ন, যেটা রেজাল্ট আসে, যেটা আমরা করলাম। এটার ক্ষেত্রে এন্ড এর ক্ষেত্রে যেমন, অরের ক্ষেত্রে তেমন, এক্সর এর ক্ষেত্রেও তেমন, নতুন কিচ্ছু নাই। তবে এই পেজটা যেটা আমাদের, এই যে রিড অনলি হিডেন সিস্টেম, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বিট প্যাটার্নের একটা সিগনিফিকেন্স, এটা আমাদের দরকার নেই, এটা আমাদের কোডিং এর সাথে যায় না, বা পিপিএস এর থিওরির সাথেও ওভাবে করে যায় না। এগুলো অনেক কিছু আপনারা উম, হচ্ছে মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার নামের একটা কোর্স আছে, রেজিস্টার্ড বেস মানে রেজিস্টারের কাট কাট মানে মেকানিজম আপনাদেরকে শিখাবে, সেই সময় আপনারা শিখতে পারবেন, ওগুলো হচ্ছে ওইটার পার্ট হিসেবে। তো আমাদের এখানে হচ্ছে জাস্ট যে এন্ডে কি করে, অরে কি করছে, এই যে এক্সরে কি করছে, এক্সরে দেখেন এক্সরের কি দেয়া আছে, ট্রুথ টেবিল দেয়া আছে এক্সর, আর এখানে হচ্ছে আপনার কি অর এন্ড এক্সর তিনটারই ট্রুথ টেবিল দেয়া আছে এই স্লাইডের মধ্যে। আর কিছুই নেই এই স্লাইডের মধ্যে, এখন যেটা আছে এটা হচ্ছে একটা এক্সাম্পল আছে, যদি আমরা এক্সাম্পলটা দেখতে যাই।
আচ্ছা, এক্সাম্পল দেখার আগে আমার হচ্ছে কথা যে ৬টা তো আমরা মোটামুটি অপারেটর দেখলাম। ৬টা অপারেটরের এক্সাম্পলও আমি আপনাদেরকে লিখে দেখালাম। বাকি স্লাইডের কথা বাদ দেন, ওই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা সেটা বলুন। বুঝতে পেরেছি তো আমরা? বুঝতে পেরেছি? পারি নাই? ঠিক আছে। তো হচ্ছে কারো যেকোনো সমস্যা হলে আমাকে একটু সাথে, সাথে বলবেন। কারণ আপনাদের তো চেহারা দেখা যাচ্ছে না। আপনারা মনে তো হচ্ছে মানে জয়েন করেছেন কয়জন? দেখি তো। আপনারা মোটামুটি কোনগুলো? এগুলো হচ্ছে তোমার বললাম না যে এগুলো আসলে বড় কোনো কোয়েশ্চেনের না, কোনো ইমপ্লিমেন্টেশনের না। ইমপ্লিমেন্টেশন থাকতে পারে ওই যে আমরা এখন প্রবলেমটা যে দেখবো ওই অনুযায়ী। ইমপ্লিমেন্টেশন তো আমাদের সবকিছু দিয়েই থাকতে পারে আসলে। আর হচ্ছে যদি ছোট কোয়েশ্চেনের বেলায় এইটা আসলে ওই এক্সপ্রেশন ইভালুয়েশন যেটা বলেছি যে ওই যে এক্সপ্রেশন আসতে পারে, যেমন ইনক্রিমেন্ট থাকতে পারে, রিলেশনাল অপারেটর থাকতে পারে। ওরকম এক্সপ্রেশন ইভালুয়েশনে আসলে আমাদের এই বিটওয়াইজ অপারেটর অ্যাড হয় না, কারণ বিটওয়াইজ অপারেটর পুরো একটু ডিফারেন্ট টাইপের একটা জিনিস। এক্সপ্রেশন ইভালুয়েশনে বিটওয়াইজ অপারেটর ইউজ হয় না। তবে হয়তো তোমাকে যদি একটা 1 নাম্বারের কোয়েশ্চেনে কোন একটা কিছুর লেজে বলে দিল যে হচ্ছে তোমার কোন একটা ধরো কোন একটা কিছুতে রেজাল্ট আসলো বা কিছু একটা আসলো, এই বিটটা এটা যদি রাইট শিফট করা হয় ৩ ঘর, তাহলে অ্যান্সারটা কি আসবে? ধরো ১ নাম্বারের একটা কোয়েশ্চেন, তো ওইটা কি পারবেন না যে জাস্ট হচ্ছে রাইট শিফটের নাম্বারটা লিখতে হবে? এরকম কনসেপচুয়াল যদি এক এক নাম্বারের ওই যে ছোট ছোট এক এক নাম্বারের লেজ টাইপের কোয়েশ্চেন দেয়, এছাড়া হচ্ছে আমাদের জাস্ট শেখার জন্য, এটা জানার জন্য, এছাড়া আর কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তো আচ্ছা, আমরা এক্সাম্পলে যাই এখন। আচ্ছা, এক্সাম্পলে দেখি এবার যে ইমপ্লিমেন্টেশন আমাদের আসলে কি আছে। বিটওয়াইজ অপারেটর গুলো দিয়ে একটা মনে করো হচ্ছে বিটওয়াইজ অপারেটর ক্যালকুলেটর বানানো। তার মানে কি বিটওয়াইজ অপারেটরের সবগুলো অপারেটর ইউজ করে একটা প্রোগ্রাম লিখতে হবে। ঠিক আছে? তো আমাদের বিটওয়াইজ অপারেটর একটু আমাকে বলেন যে বিটওয়াইজ অপারেটর গুলোর জন্য ধরো আমার কি আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট আছে, লেফট শিফট আছে, রাইট শিফট আছে, এন্ড অর এক্সর। এই ৬টার জন্য আমার কয়টা ইনপুট লাগতে পারে বলো তো? চিন্তা করে বলো। বা ৬টার জন্য কি আলাদা আলাদা ইনপুটের দরকার আছে? মানে লিস্ট কয়টা ইনপুট লাগবে আমাকে বলো তো? আমাকে কি প্রথমে তো ইনপুট দিতে হবে, কারণ আমি কি বিটটা দিব, বাইনারি নাম্বারটা দিব ইনপুট, দেন না আমার অপারেটর কাজ করবে। আমার কয়টা বাইনারি নাম্বার লাগতে পারে? এই প্রোগ্রামের দিকে তাকাবেন, নিজে নিজে একটু চিন্তা করেন যে ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য আমার কয়টা লাগে, কি বলে, ইনপুট লাগবে, বা কয়টা বাইনারি নাম্বার লাগবে। তারপর হচ্ছে আমার লেফট শিফটের জন্য কয়টা বাইনারি নাম্বার লাগবে, রাইট শিফটের জন্য কয়টা লাগবে। বলেন তো কয়টা বাইনারি নাম্বার হলে আমি ৬টা নিয়ে কাজ করতে পারবো? ২টা। আচ্ছা, আমাকে বলেন কমপ্লিমেন্টের জন্য কয়টা নাম্বার লাগবে বাইনারি নাম্বার? ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য ১টা। হ্যাঁ, ১টা। আমি ওই আমরা যখন এক্সাম্পলটার কথা মনে করেন, আমি এক্সাম্পলে কয়টা করে নাম্বার নিয়েছিলাম। লেফট শিফটে কয়টা লাগে? একটা হলেই তো হয়ে যায়। একটার উপরেই তো আমি শিফট চালাতে পারছি। রাইট শিফটেও তাহলে একটাই হবে। কিন্তু এন্ড অর এক্সর এটার ক্ষেত্রে আমার কয়টা নাম্বার লাগছে? ২টা। ২টা। একটা হচ্ছে মাস্ক, এন্ড অর এক্সর মাস্ক লাগবে। একটা হচ্ছে অ্যাকচুয়াল বিট প্যাটার্ন। ঠিক আছে? তো আমরা তার মানে কি ২টা নিলেই আমি ৬টা অপারেটরই কাজ করাতে পারছি, অপারেট করাতে পারছি। তো আমরা দেখি আমাদের কি করেছে। ইনক্লুড stdio নরমাল, তারপর হচ্ছে মেইন ফাংশন নিয়েছে। আমাদের এখানে আনসাইন্ড এটার চিন্তা করতে হবে না। আপনারা আপনাদের মতো ২টা ইন্টিজার ভ্যালু নিতে পারেন অথবা ক্যারেক্টার ভ্যালু নিতে পারেন, যেটাই করেন আপনারা। এই আনসাইন্ড নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আনসাইন্ড নেয়া না নেয়া একই কথা। আমরা আনসাইন্ড নিয়েই কাজ করি অ্যাকচুয়ালি। ঠিক আছে? আপনি কোনটার কিন্তু ভ্যালু মাইনাস অ্যাসাইন করেন নাই এখন পর্যন্ত। এখন এই লেভেল পর্যন্ত আমরা সবসময় আনসাইন্ড ভ্যালুই নিই। আনসাইন্ড ইন্টিজার লিখলেও যা, শুধু ইন্টিজার লিখলেও তা। ঠিক আছে? তো আনসাইন্ড নিয়ে যে আনসাইন্ড কেন দিল, কি কারণে দিল, এটা নিয়ে মাথা ব্যথার কিছু নেই। শুধু মনে করেন আমাদের কি করেছে, ইন্টিজার এ এর ভ্যালু 60 তে আছে।
এখন বলতে পারেন যে আমাদের তো বিটওয়াইজ অপারেটর কি বাইনারি বিটের উপর কাজ করছে, কিন্তু আমাদের দেয়া আছে তো ডেসিমাল নাম্বার। তো আমার কি করতে হবে, আমার কম্পাইলার এটাকে ইন্টারনালি ডেসিমাল নাম্বার বাইনারি নাম্বারে কনভার্ট করে নেবে। ওরা দেখেন পাশে কমেন্ট আউট করে দিয়েছে বাইনারি নাম্বারটা, কমেন্ট আউট করে দিয়েছে কি 60 এর বাইনারি কনভার্সন দিয়ে দিয়েছে, 13 এর বাইনারি কনভার্সন দিয়েছে। আপনি চাইলে 60-30, ওরা তো কনস্ট্যান্ট হিসেবে নিয়ে নিয়েছে, 60-30 কনস্ট্যান্ট হিসেবে না নিয়ে আপনি স্ক্যান করে নিতে পারেন। যখন আমার ভ্যালু অ্যাসাইন করা থাকবে না, তখন আমি কি করতে পারি, তখন হচ্ছে আমি স্ক্যান করে নিতে পারি। আপনারা যে ভুলটা করেছিলেন, ভুল করেছিলেন ইভালুয়েশনের মধ্যে, সেটা ছিল হচ্ছে আপনারা অ্যাসাইনও করেছেন, আবার কি করেছেন, স্ক্যানও করেছেন। দুইটা কখনো করা যাবে না একসাথে। হয় অ্যাসাইন করে দিলে আপনি স্ক্যানের দরকার নাই, কারণ আপনি তো ভ্যালু অ্যাসাইন করে দিয়েছেনই। তো আর আমরা যেটা করব, আমরা কমন কাজটা করব। কমন কাজ কি, আমি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব শুধু, আর এরপর স্ক্যান করে ভ্যালু নেব। আমি ইচ্ছা মতো নিতে পারবো। তাহলে আমি যদি আগে অ্যাসাইন করে দিই, তাহলে তো আমি কি একটা ফিক্সড বাউন্ডারির মধ্যে চলে আসছি, আমার তো জীবনে লাভ হচ্ছে না। ঠিক আছে, তো আমাদের এখন সব সময় গোল থাকবে আমরা কমনলি প্র্যাকটিস করব, যেটা আমার ইউজার, যে কোনো ইউজার, ধর আমি একটা কোড লিখলাম, কিন্তু আমি কোডে বলে দিলাম 60 আর 13 নিয়ে আমার কোড কাজ করতে পারে, তো আমার এটার কি হলো, তোমার এটার গ্রহণযোগ্যতা তো আসলে কি হলো না, অনেকের মাঝে আসলো না। সেটা তোমার কোড শুধু তুমিই চালাতে পারবে, আর অন্যের কোনো ইচ্ছা হলেও সে চালাতে পারবে না কোনো কিছু। তাই আমরা, আমাদের গোল থাকবে স্ক্যান করে নিব। ওরা এখানে এক্সাম্পল যা দেখিয়েছে দেখিয়েছে, কিন্তু আমরা যদি এটাকে প্র্যাকটিস করতে যাই, আমরা কি করব, ইন্টিজার এ ইন্টিজার বি নিলাম, দেন হচ্ছে আমি কি করব, আমি স্ক্যান করে হচ্ছে ইন্টিজার এর এন্ড এ, তারপর এন্ড বি দিয়ে হচ্ছে কি করব, আমার ইনপুট গুলো নিব। ঠিক আছে, তখন আমি 60 আর 13 কেন, আমি যা মন চায় তা নিতে পারবো। আর যেহেতু বিটওয়াইজ অপারেটর, অপারেটর দেখা মাত্রই হচ্ছে আমার কম্পাইলার ওই যে গিভেন ডেসিমাল নাম্বার বা আমার ইনপুট যেভাবেই থাকুক না কেন, তাকে বাইনারিতে কনভার্ট করে দিবে। কারণ আমার কম্পাইলার কাজই কি, তোমার সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করে নেওয়া, শেষ। আর এখানে ওরা কি করেছে, ইন্টিজার সি ইকুয়াল টু 0, ওরা সিটা কি কারণে নিয়েছে দেখেন, আমি একটু স্ক্রল করে দেখাই। সবগুলো রেজাল্ট সি এর মধ্যে রেখেছে, এবং প্রত্যেকটা রেজাল্ট কিন্তু কি করেছে, রেজাল্ট বের করার সাথে সাথে প্রিন্ট করে দিয়েছে। কেন প্রিন্ট করে দিয়েছে একটু বলেন তো, এই জিনিস আমরা অনেকবার করে দেখেছি, কেন প্রিন্ট করে দিয়েছে, আমি শেষে সবগুলোকে কেন প্রিন্ট করলাম না। তোমারও সেম কোশ্চেন, তাহলে এই যে এতদিনের ক্লাসগুলোতে কি হলো বলেন। না, লাস্টে যদি আমি রেজাল্ট প্রিন্ট করতাম, তাহলে কোন রেজাল্ট আমার প্রিন্ট হতো সেটা বলেন। জি, জি, আমরা আমরা যখন একটা, হ্যাঁ, আমরা যখন একটা ভ্যারিয়েবল ইউজ করি সব রেজাল্ট রাখার জন্য, প্রত্যেকটা রেজাল্ট যখন ক্যালকুলেট হয়, তখন কি হয়, প্রত্যেকবার ওই মেমোরি লোকেশনটা আপডেট হয়ে যায়। যেমন আমরা দেখি আমাদের সি ইকুয়াল এ অ্যান্ড বি আছে, এখানে এ অ্যান্ড বি 60 অ্যান্ড 13, ঠিক আছে, 60 আর 13 এর বাইনারি ভ্যালুর এন্ড অপারেশন হবে এখানে। এখন তার মানে কি, এন্ড অপারেশন হওয়ার রেজাল্টটা কার মধ্যে থাকবে, সি এর মধ্যে থাকবে। পরে আবার সি এর মধ্যেই অর অপারেশনের রেজাল্ট আমি রেখেছি। তাহলে আমার কম্পাইলার এন্ড অপারেশনের রেজাল্ট যেখানে আছে, পরবর্তীতে অর অপারেশনের রেজাল্ট ওই জায়গাতেই রাখার জন্য কি করবে, এন্ড অপারেশনের রেজাল্টটা মুছে দিবে না। তার মানে কি হচ্ছে, আমি যদি এন্ড অপারেশনের রেজাল্টটাকে ওই সি ইকুয়াল এ এন্ড বি লেখার পরের লাইনে প্রিন্ট করে না দিতাম, আমি কি অর অর অপারেশনের পরে যদি এন্ড আর অর এর রেজাল্ট একসাথে দেখতে চাইতাম, আমি কি এন্ড এরটা আমার কম্পাইলার খুঁজে পেত, বলেন তো, খুঁজে পেত কিনা বলেন, এই দুইটারই পাইতো না। কারণ কি, ও একটাই হচ্ছে আপনার জায়গা রেখেছে ওর জন্য,
একটা জায়গার মধ্যে যদি ওকে বারবার সব রেজাল্ট রাখতে দিতে হয়, তাহলে ও বারবার বারবার করে হচ্ছে রেজাল্ট গুলোকে কি করে দিতে, একটা ক্যালকুলেট করার পরে যখন আমি আরেকটা রাখতে যাই আগেরটাকে মুছে দেয়, যে আমাকে তো নতুন জায়গা দাও নাই, আমি তোমার লাভ দেখে আমার কি হবে, আমি মুছে দিয়ে আমার নতুন রেজাল্ট রাখতেছি। ঠিক আছে? আচ্ছা, একটু আমাকে একটু 30টা সেকেন্ড টাইম দেন, আমি একটু হচ্ছে একটা ফোন আসছে। হ্যালো। হ্যাঁ বলো। ক্লাস নিতেছি। না বলো, সমস্যা নেই। না, খাইতে যাই নাই, ক্লাস নিতে বসছি যে 1টা বাজে। এই 2:30 পর্যন্ত নিবো হয়তো। বের হও। আমি তো মেট্রো কার্ড আনি নাই, এটা একটা ঝামেলা। বুঝছি, কিন্তু উত্তরার বাসে জায়গাই পাওয়া যায় না, নামতে হবে আমাদের তাহলে মুক্তা বাসে গিয়ে, লাভ হয় না আসলে। কোথায় যাবা? তুমি বলে বেরো যাও। হ্যাঁ। ও, ওইটার কাজ এখনো হয় নাই? হুম। ও, তাহলে তো এখন অলরেডি 2টা বাজে, তো কাজ করতে করতে এই 4টা 5টা বাজে। বুঝছি। হুম হুম। হ্যাঁ। হ্যাঁ। হুম হুম। আচ্ছা, ঠিক আছে, বল। আচ্ছা, বুঝছি। তো এটা এখন ও- ওনাকে না বললে সমস্যা কি? এটা তো তুমি ইমার্জেন্সিতে যাইতেছো, এখন ওনাকে বলো। হুম, বুঝছি। ঠিক আছে, বলো তাহলে। আমি তো 4:20-এর বাসেই বেরোবো, আমার তো টাইম হবে না 4:20-এর আগে গেলে আজকে। হ্যাঁ। হোসনা যতক্ষণ থাকে ততক্ষণ পারবো। কিছু না, বাসেই যাব। না, কার সাথে? না, তোমার সাথে তো আমি কোনো জায়গায় যাবো না, কথা বলতেছি দেখে কি তুমি একেবারে ওই অ্যাক্সেস পাই গেছো নাকি? তোমার বাসায়ও যাব না। ঠিক আছে। আচ্ছা, সরি, দেরি হয়ে গেল, অনেকটা সময় নিয়ে নিছি। আচ্ছা, আমরা আবার ব্যাক করি। আমরা আমাদের হচ্ছে যে জায়গায় থেমেছিলাম ওই জায়গায় ফেরত আসি। আমাদের এখানে নতুন কোডের লাইনে খেয়াল করেন, নতুন কিছু নাই আমাদের জন্য। আমাদের জাস্ট হচ্ছে কি করেছে, আপনার একটা ভ্যারিয়েবলের মধ্যেই বারবার রেজাল্ট রেখেছে, তাই কি করেছে, একটা রেজাল্ট আপডেট হয়ে যাওয়ার পর বা ক্যালকুলেট হয়ে যাওয়ার সাথে সাথেই ওই রেজাল্টটা প্রিন্ট করে দিয়েছে। এবং ওই রেজাল্টটা একটু খেয়াল করে দেখেন, ওই রেজাল্টটা আমার কিসে এসেছে। আমরা যদি একটু খেয়াল করি, ওই রেজাল্টটা কিন্তু আমার ডেসিমালেই এসেছে, খেয়াল করেছেন? দেখেন, লাইন 1 এর ভ্যালু এ অ্যান্ড বি এর রেজাল্ট 12 এসেছে। ওরা ইন্টারনালি বিট ওয়াইজ অপারেটর বা হচ্ছে
মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে। আপনার ইনপুট যদি ডেসিমেলে হয়, আপনার আউটপুটও আপনি ডেসিমেলে দেখতে পাবেন। এটার জন্য আপনার কিছু করতে হবে না, আপনার বিটওয়াইজ অপারেটরই এই কাজগুলো কনভার্সন প্লাস রেজাল্ট ক্যালকুলেশন সবগুলো করে দিবে। ঠিক আছে, তো দেখেন আমাদের কোডের মধ্যে হচ্ছে নতুন কিছুই নাই, শুধু হচ্ছে অ্যান্ড অর এক্সর আর হচ্ছে আপনার কি করেছে পরের গুলোতে কমপ্লিমেন্টেডটায়, তারপর রাইট শিফট লেফট শিফটেরটায় আপনি চাইলে এ নিয়ে কাজ করতে পারেন, বি নিয়ে কাজ করতে পারেন, যেটা খুশি সেটা নিয়ে কাজ করতে পারেন। যেহেতু একটাই অপারেন্ট লাগছে আপনার, ওরা এ নিয়ে কাজ করেছে। ঠিক আছে, তো এটা কি আমরা বুঝতে পেরেছি? বলেন দেখি। আচ্ছা, এই স্লাইডে আমাদের আর কিছু নাই। এই স্লাইডে পরের আরেকটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের মধ্যে কিছুই না। এই প্রোগ্রামের মধ্যে হচ্ছে আমরা এতক্ষণ কি করেছি, একটা ভ্যারিয়েবলের মধ্যেই সব রেজাল্ট রেখেছি। এই প্রোগ্রামের মধ্যে কি করেছে দেখেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অপারেটর কি করেছে, ডিক্লেয়ার করেছে। আলাদা আলাদা অপারেটর ডিক্লেয়ার করার পরে ওরা কি করেছে, ওই অপারেটর গুলোর ভেতরে হচ্ছে, এটা আবার চারটা, শুধু চারটা অপারেশন দিয়ে দেখিয়েছে। ওরা হচ্ছে ওই অপারেটরের ওই ভ্যারিয়েবল গুলোর মধ্যে হচ্ছে একটা রেজাল্ট রাখার পর সবগুলো রেজাল্ট একসাথে প্রিন্ট করেছে লাস্টে গিয়ে। আর হচ্ছে দেখেন শিফটেডটায় কি করেছে, শিফটেডটার তো রেজাল্ট রাখার ওভাবে দরকার নাই, চাইলে আপনি শিফটেডটার জন্য আলাদা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারতেন। ওরা শিফটেডটার জন্য আর আলাদা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নাই, ওরা কি করছে, শুধু একবারের ইকুয়েশনটা লিখে দিয়েছে। আমরা কি ভ্যারিয়েবল ছাড়াও প্রিন্ট করে দিতে পারতাম না, বলেন তো? ধরেন আমি রেজাল্টের জন্য কোনো ভ্যারিয়েবল, এই কোয়েশ্চেনটা আপনাদের ইভ্যালুয়েশনে আমি অনেককে করেছি, কিন্তু আমি খুব কম মানুষের থেকে অ্যান্সার পেয়েছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি যদি রেজাল্ট রাখার জন্য কোনো ভ্যারিয়েবল ইউজ না করি, তো কি আমি রেজাল্ট প্রিন্ট করতে পারবো? পারবো কিনা বলেন তো, আজকে বলেন। কিভাবে পারবো? কোথায় চেঞ্জ আনতে হবে? আমাদের প্রিন্টের লাইনে যে ওই যে আমরা ভ্যারিয়েবল গুলো যার মধ্যে রেজাল্ট রেখেছিলাম, সেই ভ্যারিয়েবল গুলো বাদ দিয়ে দিব, কারণ আমি তো ওই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করিনি। আমি কি করব, সরাসরি অপারেটরের যে এক্সপ্রেশনটা, ওই যে এম অ্যান্ড এন, এম অর এন, এই এক্সপ্রেশন গুলো একবারে লিখে দিব, তাহলেই আমাদের রেজাল্ট ক্যালকুলেট হয়ে যাবে একবারে। তার জন্য তাহলে আমাদের কি স্পেসও বেঁচে যাচ্ছে, আমাদের কোডও ছোট হয়ে যাচ্ছে, আমাদের জন্য সুবিধা হচ্ছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের বিটওয়াইজ অপারেটরের যে সামারি দেয়া। বিটওয়াইজ অপারেটর এই পর্যন্তই, মানে মেইন কথা হচ্ছে 6টা অপারেটরের কাজ যদি আপনি জানেন তাহলেই আপনার বিটওয়াইজ অপারেটর জানা হয়ে গেছে। ওই থিওরি আর পড়ার মতো কিছুই নেই এখানে, আর থিওরির থেকে আসার মতো কিছু নেই। আচ্ছা, তো এই পর্যন্ত হচ্ছে, আমরা যদি বলি আমাদের ছোট ছোট ওই যে আম, কিছু ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল যে টার্মিনোলজি গুলো ছিল বা টপিক গুলো ছিল ওগুলো, এখন আমরা হচ্ছে চলে যাব আপনার ইফ এলস এর মধ্যে। ঠিক আছে, আমরা একবারে ইফ এলস এর মধ্যে এখন চলে যাব। আচ্ছা, ইফ এলস এর মধ্যে যে আমরা যাচ্ছি, তো ইফ এলস জিনিসটা কি, আমি এই স্লাইডের মধ্যে এমন কিচ্ছু নাই, আমি একটু দেখি আপনাদের লিখে দেখানো যায় কিনা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো ইফ এলস এর ক্ষেত্রে যেটা আছে, ইফ এলস এই জিনিসটাকে বলা হয় ডিসিশন মেকিং স্টেটমেন্ট অথবা কন্ডিশনাল স্টেটমেন্ট, এটার দুইটা নাম হতে পারে। ঠিক আছে, আপনারা দেখবেন হচ্ছে, হ্যাঁ,
that decision making or conditional state। এখন আসি যে হচ্ছে ডিসিশন মেকিং অর কন্ডিশনাল, তো বললাম যে এখন ওদের কাজটা কি তাহলে। ইফেলস তো আমরা অনেক শুনে আসছি, ইফেলস এর আমরা বেশ কিছু এক্সাম্পল আমরা দেখেছি আমাদের কোডে করতে করতে, অনেক কিছুতে আমরা এক্সাম্পল টুকটাক দেখে ফেলেছি। তো এখন আমাদের এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে, ধরেন আমাদের কথা অনুযায়ী আমরা যদি বলি যদি এটা হয় তাহলে ওইটা হবে, বা যদি এটা না হয় তাহলে ওইটা হতে পারে। এরকম আমার বাংলা ল্যাঙ্গুয়েজকেই যদি আমরা একটু লোকেট করি, আমাদের কথা অনুযায়ী হচ্ছে আসলে আমাদের এই টোটাল জিনিসটা কাজ করে, ডিসিশন মেক করে। আমরা যে বলছি যে আমি যদি ভাত না খাই, আমি হচ্ছে আজকে চিকেন ফ্রাই খাবো, তাহলে কি আমি ডিসিশন মেক করলাম না যে ভাতের বদলে আমি আজকে চিকেন ফ্রাই খাচ্ছি। আর যদি ভাত খাই তো আমি চিকেন ফ্রাই খাবো না। তার এখানে তার মানে কি একটা ডিসিশনও মেক হচ্ছে, আবার আমি বলতে পারছি যে কন্ডিশনও দিচ্ছি, ভাত খেলে চিকেন ফ্রাই খাবো না, ভাত না খেলে চিকেন ফ্রাই খাবো। তো হচ্ছে এখন এটার জন্য আমাদের বেশ কিছু জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ইফ এলস আছে। ধরো আচ্ছা, আমাদের এটার মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে ইফ এলস আছে, একটা হচ্ছে শুধু ইফ 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 এরকম এরকম আছে, আরেকটা হচ্ছে ইফ এলস ইফ এলস আছে, আর আছে কি নেস্টেড কন্ডিশনাল। নেস্টেড কন্ডিশনাল মানে হচ্ছে এই জিনিসগুলো একটার ভেতর আরেকটা। এটা আমরা পরে দেখছি। আমরা আগে দেখব ইফ। আমি একটা এক্সাম্পল দিয়ে তিনটা জিনিস একটু দেখব। আমাদের স্লাইডটার মধ্যে জাস্ট স্ট্রাকচারটা লেখা আছে, আর একটা দুটো এক্সাম্পল দেয়া আছে। আমরা স্লাইডের মধ্যে ফেরত যাব এক্সাম্পল দেখার টাইমে। ঠিক আছে, আমরা আমরা একটা এক্সাম্পল নিই। আমার প্রবলেমটা হচ্ছে আমি কি করব, চেক করব whether a number is even or odd। তার মানে কি আমি চেক করব আমার একটা গিভেন নাম্বার হচ্ছে জোড় নাকি বেজোড়। ঠিক আছে, জোড় না বেজোড় এটা আমি চেক করব। এই চেক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমার হয়তো একটা প্রথমে কি করতে হবে, একটা নাম্বার জোড় না বেজোড় তার জন্য কি আমার একটা নাম্বার লাগবে। আগে নাম্বার নেয়ার জন্য আমার কি করতে হবে বলেন তো? ইনপুট নেয়ার জন্য আমার কি করতে হবে, আগে হচ্ছে ধরেন আমি মেইন ফাংশন টাংশন কিছু লিখলাম না, আমি সরাসরি হচ্ছে একটা ইন্টিজার নাম্বার নিই। আমাদের ফ্লোট ডাবল যে কোনো কিছুই হতে পারে, আমি ইন্টিজার এ হিসেবে একটা নাম্বার নিয়ে নিচ্ছি। আমি কি করব, এখন স্ক্যান করব। আমি হচ্ছে অ্যাসাইন করা ভ্যালুও নিতে পারতাম, অ্যাসাইন করা ভ্যালু না নিলাম, আমি ইচ্ছা মতো নাম্বার ইনপুট দেব। আচ্ছা, আমি কি করলাম, স্ক্যান করলাম। তার মানে কি আমার একটা গিভেন নাম্বার দেয়া হয়ে গেল। এইবার আমার কি করতে হবে, আমার একটা নাম্বার আছে, এবার নাম্বারটা ইভেন হবে নাকি অড হবে এটা আমি চেক করব। এই চেকটা আমি কিভাবে করতে পারি, এই যে ইফ ইফ প্রথমে আমি দুই নাম্বারটা ইউজ করব, শুধু ইফ। এগুলো আলাদা সিনট্যাক্স আছে, যেহেতু কেস সেনসিটিভ। ইফ হচ্ছে ইফ ইফ এলস সবগুলো সবসময় ছোট হাতের হবে, কোনো কিছুই ক্যাপিটাল কেসে হবে না। ইফ ইফের পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এটার মধ্যে থাকে কন্ডিশন। ঠিক আছে, তো আমার কন্ডিশনাল যেহেতু, তো কন্ডিশনালের হচ্ছে কমন সিনট্যাক্স হচ্ছে ইফ
অথবা ইফ এলস অথবা ইফ এলস ইফ এলস এগুলো হবে, তার পাশে ফার্স্ট ব্র্যাকেটে কন্ডিশন থাকবে এবং এই লাইনের শেষে কিন্তু কোনো ধরনের সেমিকোলন থাকবে না। তো আমার এখন আমাকে বলেন আমি ইভেন বা অড নাম্বার সিলেক্ট কিভাবে করব? আমি কোন নাম্বারকে ইভেন নাম্বার বলতে পারি, কোন নাম্বারকে অড নাম্বার বলতে পারি? যে কোনো একটা চিন্তা করেন, অড চিন্তা করেন অথবা ইভেন চিন্তা করেন। কোন নাম্বারগুলোকে ইভেন নাম্বার বলবো? দুই দিয়ে ভাগ যায় এমন নাম্বার না, দুই দিয়ে ভাগ যাওয়ার পরে কোনো ভাগশেষ থাকে না এমন নাম্বার। ঠিক আছে? দুই দিয়ে ভাগ তো আমার অনেক নাম্বারই যায়, কিন্তু ভাগশেষ তো থাকতেই পারে। এখন ভাগশেষ থাকবে না এমন নাম্বার, তার মানে ভাগশেষ নিয়ে আমাদের কাজ। আমরা কি ভাগশেষের অপারেটর চিনি? ভাগশেষ কোন অপারেটর দিয়ে বের করে বলেন তো? মডুলাস, মড অপারেটর। তো আমরা নাম্বারটাকে যদি দুই দিয়ে মড করার পর তার রেজাল্টটা ইকুয়াল ইকুয়াল 0 আসে, তাহলে কি আমি ওকে বলতে পারি না যে আমার গিভেন নাম্বারটা, প্রিন্টে বলতে পারি গিভেন নাম্বারটা হচ্ছে ইভেন নাম্বার? দেখেন তো এটা বলতে পারি কিনা? আমি নাম্বারটাকে, গিভেন নাম্বারটাকে 2 দিয়ে মড করলাম, মডের রেজাল্ট আসে ভাগশেষ, ভাগশেষটা শূন্য হবে। শূন্য হওয়া মানে কি? নিঃশেষে বিভাজ্য হচ্ছে, নিঃশেষে বিভাজ্য হলে আমার রেজাল্ট আসবে কি? ইভেন নাম্বার। দ্য গিভেন নাম্বার ইজ ইভেন। ঠিক আছে? তার মানে এখন আমাকে বলছে যে তাহলে অড হলে কি হবে। আমি আমার কথার মধ্যেই আছে, যদি এটা হয়, না হলে এখন তাহলে কি হবে? আমি যদি আবার ইফি লিখি, অডের কন্ডিশন কি হবে তাহলে বলেন তো? হবে না। এ পার্সেন্টেজ টু, হ্যাঁ, নট ইকুয়াল 0। ঠিক আছে? তো এটার নিচে জায়গা নিয়ে রেখে পাশেই লিখি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রিন্টএফ হচ্ছে অড। এইটা সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে। এরপর কিন্তু রিটার্ন 0, ইন্টিজার, তারপর মেইন ফাংশনের ব্র্যাকেট সবকিছুই সুন্দর মতো শেষ হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? যদি প্রথমটা ট্রু হয়, তাহলে ধরেন আমাদের প্রোগ্রাম তাহলে কাজ করবে কিভাবে? আমি প্রথমে ডিক্লেয়ার করলাম, আমি প্রথমে ইনপুট নিলাম, ইনপুট নেয়ার পর যদি এটা, এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে এই যে এই ইফের বডি, ইফের কিন্তু একটা নিজস্ব কোড বডি আছে, দেখেন সেকেন্ড ব্র্যাকেট শুরু আর সেকেন্ড ব্র্যাকেট শেষ আছে, এই কোড বডির ভেতরে ঢুকবে। তার মানে কি? প্রিন্ট হবে ইভেন। যদি এটা ফলস হতো তাহলে কি এই ভেতরে ঢুকতো বলেন তো? ঢুকবে কিনা বলেন? ঢুকবে না। তখন পরেরটা চেক করতে চলে যাবে, পরেরটা চেক করে যেটা ট্রু হবে ওইটার কোড বডির ভেতরে ঢুকবে। তার মানে পরেরটা ট্রু, পরেরটা হচ্ছে অড প্রিন্ট হবে। আর আগেরটা ট্রু, এখন আমার কথা হচ্ছে আগেরটা ট্রু হয়ে গেলে কি পরেরটা যাবে না? পরেরটা অবশ্যই চেক করবে, কিন্তু ফলস হয়ে গেলে আর কোনো কিছু প্রিন্ট হবে না, জাস্ট চেক হবে। এর জন্যই এটাকে বলা হয় ডিসিশন মেকিং স্টেটমেন্ট অর কন্ডিশনাল স্টেটমেন্ট। আমি কি ডিসিশন নিলাম না যে ইভেন নাকি অড, অথবা আবার কন্ডিশনাল কেন বলছি? আমি কন্ডিশনের বেসিসে ডিসিশন নিলাম শুধু ইফ ইউজ করে। দেখেন ইফের জন্য দুইটাই আমার কন্ডিশন লাগলো। এখন ইফটা তো তাহলে আমাদের জন্য কঠিন হয়ে গেল যে বারবার কন্ডিশন লাগছে। আমার এমন কিছু একটা আমি করতে পারি কিনা দেখবো, যে আমার কি প্রথমটা ট্রু হলে ইভেন হবে, আর ফলসটা আমার কন্ডিশন ছাড়াই অড প্রিন্ট করে ফেলবে। যদি ইভেনটা, মানে ইভেনের পোর্শনটা ট্রু না হয়, বাকি সবকিছু, যদি আমার গিভেন নাম্বারটা ইভেন না হয় তাহলে কি অড হবে, কারণ নাম্বার তো আছেই দুই রকম, ইভেন আর অড।
তো এইটার কোনো ব্যবস্থা করা যায় কিনা, তার মানে কি কন্ডিশন কম লেখা যায় কিনা কোনোভাবে। তো আমরা এখন কন্ডিশন কম লেখার দিকে যাব। আমাদের ইনপুট নেওয়া পর্যন্ত সেম সবকিছু। এইবার আমরা ইউজ করব ইফ এলস। আমার ইনপুট নেওয়া শেষ, আমি ইফের পোর্শন তো আমরা পারি, ইফের পোর্শন কিন্তু আগের মতোই, কিচ্ছু চেঞ্জ না। যদি mod a mod 2 equal 0 হয়, then we will print even, the given number is even। এইবার এলস এর কাজ। যখন ইফ ইফ ছিল তখন তো যতগুলো ইচ্ছে ইফ ইউজ করতে পারতাম, প্রত্যেকটা ইফের পাশে কন্ডিশন লাগবে। ইফ থাকা মানে প্রত্যেকটা ইফের পাশে কন্ডিশন লাগবে। কিন্তু এখন আমি তো চাচ্ছি সুবিধা করতে, সুবিধা করতে কি কন্ডিশনের পরিমাণ কমাতে। এখন যদি আমার শুধু ইফ এলস থাকে, আমি ইফে কন্ডিশন দিলে এলসে আমার কোনো কন্ডিশন দিতে হয় না। এলসে আমি জাস্ট লিখবো অড, ব্যাস। তার মানে কি, যদি ইভেন হয় এটা প্রিন্ট হবে, আর নয়তো অড প্রিন্ট হয়ে যাবে। আর নয়তো কি আছে না আছে চেকের কোনো দরকার নেই, ইভেন নয়তো সে অড হয়ে যাবে। তার মানে কি, আমার এখানে কি কন্ডিশন লেখা কমে যাচ্ছে, আমার জন্য কি সুবিধা হচ্ছে না। কারণ আমার আগে যেমন ইকুয়াল ইকুয়াল সাইন জানতে হতো, আরেকটা কি সাইন নট ইকুয়াল সাইন আমার জানতে হতো, এখন কি আমি নট ইকুয়াল সাইনটা জানার তো কোনো দরকারই নাই, আমার জাস্ট ইকুয়াল ইকুয়াল সাইনটা জানলেই হয়ে যাচ্ছে। আবার লেখাও কমে যাচ্ছে, কন্ডিশন কমে যাচ্ছে। আর সবসময় মনে রাখবেন, ইফ যতগুলো হবে প্রত্যেকটার পাশে কন্ডিশন লাগবে, কিন্তু এলস এর পাশে কখনো কন্ডিশন লাগে না। এলস কে বলা হয় বাই ডিফল্ট অপারেটর, বা হচ্ছে তোমার হচ্ছে আমি যদি বলি যে এলস কে বলা হয় বাই ডিফল্ট স্টেটমেন্ট। এলস এ কোনো কন্ডিশন লাগে না, যেটা হবে না বাকিটা এলস হয়ে যাবে। আমরা বুঝতে পেরেছি কিনা বলেন, তাহলে আমরা ইফ এলস পরেরটায় যাব। ঠিক আছে, বাকিদের কি অবস্থা, ঘুমাচ্ছেন নাকি? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা তাহলে, যেহেতু আমরা সেমটা দিয়ে প্রত্যেকটা দেখবো, তো আমরা এবার পরেরটায় যাই। আচ্ছা, ইফেক্টটার নাম হচ্ছে, জি বলেন। জি, করেন ভবিষ্যৎবাণী। জি, আপনার ভবিষ্যৎবাণী সঠিক। ভবিষ্যৎবাণী না, এটা আসলে মানে অতীত, অতীতের বাণী হয়ে গেছে। আপনারাও খুব কম মানুষই এখন লাঞ্চ করেছেন, শেষ করে তারপর করবেন হয়তো। 4টা পর্যন্ত? ও আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে গতকালকে একটু ছুটি নিয়েছিলাম, তো এর জন্য হচ্ছে ক্লাসটা নিতে পারিনি, এর জন্য ভাবলাম এমনি আপনারা পিছিয়ে গেছেন, এর জন্য ভাবলাম আজকে নেই। যদি সম্ভব হয় আমরা কালকে, যেহেতু আমরা বাসায় আছি, কালকেও আমরা একটা ক্লাস করব, তাহলে আমরা আসলে একটু ট্র্যাকে ফিরতে পারবো। ঠিক আছে, দেখি আমরা হচ্ছে শেষ করে দিব খুব তাড়াতাড়ি। জি, বুঝতে পারিনি, আবার বলেন, শুনতে পাইনি। আচ্ছা, নেট আসলেও বলবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা হচ্ছে দেরি না করে, যেহেতু আপনাদের পরেই আরেকটা ক্লাস আছে, আমরা হচ্ছে ইফ এলস এর, ইফ এলস এখন এই 3 নাম্বারটা যাব। ইফ এলস। তো আমরা ইনপুট নিয়েই আছে, আমাদের আমাদের কাজ হচ্ছে জাস্ট চেকিং করা, কন্ডিশন দেয়া অথবা ডিসিশন নেয়া, এই জিনিসটা। তো আমরা ইফেরটাই সেম ভাবে কাজ হবে। ঠিক আছে, তো ইফ, ধরেন ইফেরটা সেম থাকলো। আচ্ছা, এই পাশটা মুছে দেই কারণ আমাদের লিখতে আর একটু জায়গা লাগবে। আর নেস্টেড, মানে ইফ এলস এর নতুন কিছু নাই, নেস্টেডটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝবো, যেহেতু কাজ সবগুলোর সেম। আচ্ছা,
তো আমরা হচ্ছে ইফেরটাই প্রিন্ট করে দিলাম ইভেন, ইফের বডি শেষ হয়ে গেল। এবার এখান থেকে এখানে চলে আসি পাশেরটায়। এইবার দেখেন শুধু এলস এ কন্ডিশন লাগে না, কিন্তু এলস আবার ইফ, তার মানে কি আছে, আলটিমেটলি ইফই আছে ওর সাথে, ওর মধ্যে কন্ডিশন লাগবে। তো এখানে আমরা কি কন্ডিশন দিব, আমরা তো এই চেকিং এ তো দুইটাই হয়ে যাচ্ছে, দুইটাতেই হয়ে যাচ্ছে, আমরা তো ইফ ইউজ করতে পারি অথবা ইফ এলস ইউজ করলেই হয়ে যায়, সেটা আমাদের অবশ্যই হবে প্রোগ্রাম বেসডে। কিন্তু আমরা যেটা একটা প্রোগ্রাম দিয়েই সবকিছু শিখছি, তো আমাদের কি করতে হচ্ছে, এখন এই প্রোগ্রামটাকেই কিভাবে এক্সটেন্ড করা যায় সেটা একটু শিখতে হচ্ছে। তো আমরা এখানে অর্ডার কন্ডিশনটা দিই, টু নট ইকুয়াল 0, তাহলে হচ্ছে প্রিন্টএফ হচ্ছে অড। তাহলে তো হয়েই গেল, আর কি করব। কিন্তু আমি যদি একবার ইফ শুরু করি, এলস ইফ শুরু করি, আমার এলস দিয়ে শেষ করতেই হবে, এটা ম্যান্ডেটরি। কারণ কি দেখেন, আলটিমেটলি এটা কিন্তু একটা লুপের মতো, ইফ এলস ইফ এলস। আমি কি ইফ লিখলাম একবার, এলস লিখলাম, ইফ লিখলাম, তাহলে ওর এলস আরেকটা বাকি আছে না, ইফ লিখলেই এলস লিখতে হচ্ছে। শুধু ইফ ইফ দিয়ে যদি আমরা লিখে যাই সেটা আলাদা কথা, কিন্তু যখনই আমি ইফ এলস লিখবো অথবা ইফ এর পর এলস ইফ এরকম করে অনেকগুলো লিখবো, আমার শেষ করতে হবে এলস দিয়ে। তো এখন বলতে পারি যে ইভেন অর দুইটাই তো হয়ে গেল, এলস এ কি লিখবো, এলস এ কিছু একটা দেই, যেহেতু বাই ডিফল্ট এলস এর মধ্যে আমরা বলে দেই ইনভ্যালিড নাম্বার, যে বা হচ্ছে আমরা বলি ইনভ্যালিড ইনপুট। তো ইনপুটটাই ঠিক না, হয়তো আমার ইন্টিজার টাইপে ছিল, আমি ক্যারেক্টার টাইপে দিয়েছি, তার মানে আমার ইনভ্যালিড ইনপুট হয়ে যাচ্ছে। তার মানে এলস আলটিমেটলি কোনোদিন কন্ডিশন নিয়ে কাজ করতে পারবে না, ঠিক আছে। কিন্তু যদি আমার ইফ এর পাশে সবসময় কন্ডিশন থাকবে, এলস ইফ এর পাশেও সবসময় কন্ডিশন থাকবে, ঠিক আছে। এলস এর পাশে কিন্তু কখনো কন্ডিশন হতে পারবে না। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি এই পর্যন্ত? বলেন দেখি, কোনো কনফিউশন থাকলে বলেন। ঠিক আছে, তো আচ্ছা এটা এভাবেই থাক। আমরা হচ্ছে যাই আমাদের স্লাইডে। আমাদের স্লাইডের মধ্যে স্টেপ অনেক কিছু লেখা আছে, ধরেন হচ্ছে আচ্ছা, আমাদের স্লাইডের মধ্যে হচ্ছে অনেক কিছু লেখা আছে, তার মধ্যে একটা জিনিস লেখা আছে, দেখেন 3 নাম্বার পেজের মধ্যে একটা লাইন লেখা আছে, যে লাইনটা হচ্ছে আমরা অন্য জিনিস পড়ার সময় দেখছি। সেটা কি বলেছে, সি ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ assumes any non-zero and non-null value as true। আমরা কি ইকুয়েশনের মধ্যে বলেছি না, যে যদি কিছু আমাদের ধরেন এরকম যদি হয়, ধরেন সি ইকুয়াল টু 2 আসলো ফাইনাল রেজাল্ট, ধরেন এরকম আছে সি ইকুয়াল টু 5 - 2, তার মানে কি ফাইনালি সি ইকুয়াল টু 3 আসছে। কিন্তু সি ইকুয়াল টু 3 এর তো কোনো মানে অ্যাকচুয়ালি রেজাল্ট হচ্ছে না। আমি একটু একটা জিনিস লিখে দেখাই, ধরেন হচ্ছে আচ্ছা, ধরেন আমাদের এমন জিনিস, আমাদের হচ্ছে একটা বললো 1 or সি ইকুয়াল টু 5 - 3, এটার রেজাল্ট বের করতে বললো। এখন এটার রেজাল্ট বের করতে হলে কি আমরা কার রেজাল্ট আগে বের করবো বলেন তো, মানে কোন পোর্শনটার রেজাল্টটা আমরা আগে ক্যালকুলেট করব, অ্যারিথমেটিক অপারেটর আগে ক্যালকুলেট হয়, ঠিক আছে। এই পোর্শনটা, এটা কিন্তু পড়তে হবে ভালো মতো, অ্যাসোসিয়েটিভিটি আর প্রিসিডেন্স, যে কোনটার প্রায়োরিটি কি, কোনটা হচ্ছে, আবার ধরেন
সবগুলো যদি অ্যারিথমেটিক অপারেটর হয় বা সবগুলো যদি রিলেশনাল অপারেটর হয়, কোনটার কাজ আগে হবে সেইগুলো কিন্তু ওই অ্যাসোসিয়েটিভিটি স্লাইড থেকে দেখতে হবে ভালো মতো। ওই জাস্ট ওই যে ছকটা আছে, যে ওই ছকটা একটু দেখতে হবে, একটা ছক আছে, আপনার টেবিল আছে। জি বলেন। ওটা তো 2:30 থেকে, সমস্যা নেই, আমার শেষ হয়ে যাবে। লিংক দেখ, ওই শুরু করতে করতে একটু দেরি হয়, তা আমারও শেষ হয়ে যাবে। জাস্ট এটা শেষ করে আপনাদের রোলটা রাখবো। একটু দেখেন, আমি জাস্ট ওই এক্সাম্পল, আমার এই স্লাইডে পড়ানো শেষ। যদি আপনারা ওই 3টা জিনিস বুঝে থাকেন, আমি যে একটা এক্সাম্পল দিয়েছি ওইটার মধ্যেই পুরো স্লাইড কভার হয়েছে। এই স্লাইডের থেকে আর কিছু পড়ার নাই, জাস্ট আপনারা সব খালি মনে রাখবেন। আপনারা যে জিনিসটা ভুলে যান, আমি ওই যে ইভালুয়েশন নিতে গিয়েও দেখেছি, আপনাদেরকে অনেক কিছু আপনাদেরকে এক্সাম্পল বেসডই দেখানো হয়েছে। আপনাদের কিন্তু ওই যে থিওরিটিক্যাল লাইন ওয়াইজ পড়াই নেই। দুই একটা যেগুলো দরকার সেগুলো একটু পড়িয়ে পড়িয়ে শুধু শুরুর দিকে গেছি। তো পরের দিকে কিন্তু আমি এক্সাম্পল বেস দেখাচ্ছি। কিন্তু আপনাদের মাথায় হচ্ছে ওই যে প্র্যাকটিস নাই, যে প্র্যাকটিস নাই দেখে আপনারা কিছুই মনে করতে পারেন না। এখন যেটা, এখন একটু সিরিয়াস হন, লাস্টের দিকে চলে আসছে, মিট কিন্তু পিছাবে না, এটা মাথায় রাখেন। মিট পিছাচ্ছে না। তার মানে আপনারা হচ্ছে সামনের সপ্তাহে আমাদের দুনিয়ার অবস্থা কি হয় আর দেশের অবস্থা আমরা নিজেরাও জানি না। তার মানে আমাদের একটু নিজের পড়া নিজের করতে হবে। ধরেন আমি অনলাইনে পড়িয়ে দিচ্ছি, ধরেন কেউ ক্লাসে, আমার আমার ক্লাসে আছে ধরেন, আমি দেখতে পাচ্ছি যে 39-40 জনের মতো। তো হচ্ছে এর মধ্যে রেসপন্স পাচ্ছি আমি 5-6 জনের, খুব জোর 10 জনের। বাকি বাকি আমার 30 জন ঘুমাচ্ছে, ঠিক আছে, অথবা বাকি 30 জন ক্লাস ওপেন করে দিয়ে গোসল করতে চলে গেছে, খাইতে চলে গেছে, এরকম আমরাও করতাম। কিন্তু এইগুলো আসলে লস আলটিমেটলি আমাদের। আমাদের নিজেদেরটা নিজেদের একটু পড়তে হবে। আর সব সময় পড়বেন এক্সাম্পল বেসড যেগুলা। এজন্য আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, কারণ আমাদের আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন আসবে। আমাদের সবগুলো কোডিং বেসড, আমাদের কিন্তু কোনো থিওরিটিক্যাল ডেফিনেশন বেসড নাই। তো আমাদের এক্সাম্পল গুলো মাথায় আনতে হবে পড়ার টাইমে, যে কি বলেছিল ম্যাম, কি পড়িয়েছিল, আচ্ছা ঠিক আছে এটা আমি আরেকটা পড়ি, এটা ওই ম্যামের ওটার সাথে ম্যাচ করে একটু দেখি কি আছে। কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, আপনারা তো সমস্যা শেয়ার করেন না। আপনারা কেউই তো আসেন না ঠিক কোনো সময়, বা আপনারা তো মেসেজ দিয়ে, আমি চাইবো আপনারা আমাকে মেসেজ দিয়ে বলেন যে এটা এখানে সমস্যা হয়েছে, ওটা ওখানে সমস্যা হয়েছে, আমি তো পাই না এরকম মেসেজ। যাই হোক, আচ্ছা এটা একটু দেখি। এটা হচ্ছে আমার ধরেন হচ্ছে 1 অর সি এর ভ্যালু এখন আসলে 2। তো দেখতে পাচ্ছি 1 মানে কি ট্রু, ট্রু অর এই পাশে আমার কি ট্রু অথবা ফলস এরকম একটা ভ্যালু থাকার কথা। তো সি ইকুয়াল টু 2 আছে, তাহলে আমি রেজাল্ট বের করব কিভাবে লজিক্যাল অপারেটরের? আমার কাছে তো রেজাল্ট বের করার অপশন নাই। আমার কাছে অপশন অবশ্যই আছে, কারণ আমি একটা থিওরি জানি, সেটা কি, যদি কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু নন জিরো হয়, তার মানে কি প্লাস মাইনাস যা কিছুই হোক কিন্তু জিরো না, তাহলে তাকে আমি ওয়ান ধরে নিতে পারবো বা পজিটিভ বা ট্রু ধরে নিতে পারবো। তার মানে এটাকে আমি বলতে পারবো ওয়ান অর ওয়ান, কারণ কি এটা নন জিরো। টু মানে তো জিরো না, ওয়ান অর ওয়ান, তার মানে রেজাল্ট আসবে কি ওয়ান। এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? নন জিরো ভ্যালু উইল বি ট্রু। আর এগুলো আমাদের দেখার দরকার নেই, এগুলো আমরা এক্সাম্পলটা মনে রাখ, মাথায় আনবেন শুধু বারবার করে। এখানে হচ্ছে এই যে সিনটেক্স গুলো দেয়া, এই সিনটেক্স গুলো আমাদের দরকার নাই। ফ্লো ডায়াগ্রামও এগুলো আমাদের কখনো আসে না, যে আমাদের কন্ডিশনালের ফ্লো ডায়াগ্রাম কি এটা আমাদের কোনোদিনই দেখতে বলে না, ঠিক আছে? তো আমরা জাস্ট হচ্ছে এই একটা পোর্শন দেখি, যে আমাদের বলেছে কোডের একটা এক্সাম্পল আছে। কোডের এক্সাম্পলে কি আছে দেখেন, এটা কিসের এক্সাম্পল, শুধু একটা ইফ ইউজ হয়েছে, দেখেছেন, শুধু ইফ এর প্রথমটার। আমার দেয়া আছে কি a ইকুয়াল 10, a ইকুয়াল 10 দেয়া আছে, তার মানে কি একটা ভ্যালু অ্যাসাইন করা আছে। লোকাল ভ্যারিয়েবল ডেফিনেশন মানে কি এটা বোঝা নিয়ে মাথা খারাপ করার কিচ্ছু নাই। কোনো একটা, একটু শোনেন কি বলি, কোনো একটা ফাংশনের আন্ডারে যখন আমি কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, তখন সেটা ওই ফাংশনের নিজস্ব সম্পত্তি বা লোকাল ভ্যারিয়েবল। তো এটা কি মেইন ফাংশন, মেইন ফাংশনের ভেতর আমি যা কিছুই ডিক্লেয়ার করবো না কেন সবগুলোই লোকাল ভ্যারিয়েবল হবে। তার মানে কি সবগুলো মেইন ফাংশনের সম্পত্তি হবে, ঠিক আছে? তো a ইকুয়াল টু 10 দেয়া আছে, আমার ইনপুট অ্যাসাইন করা আছে ভ্যালু। আমাকে বলেছে চেক করতে দা বুলিয়ান কন্ডিশন ইউজিং ইফ স্টেটমেন্ট। এটাও এই লাইনের দরকার নেই, আমি আমার
কোডটা দেখবো যে আমি কোডটা বুঝি কিনা। আমাকে চেক করতে বলেছে ইফ এ লেস দেন 20, যদি 20 থেকে ছোট হয় এর ভ্যালু, প্রিন্ট করব কি এ লেস দেন 20। দেখেছেন ইফ এর শুরু আর ইফ এর শেষ। তার মানে কি এর ভ্যালু যদি 10 বসাই, 10 কি 20 থেকে ছোট, এটা কি ট্রু হয়েছে বলেন তো? এটা ট্রু। তার মানে প্রিন্ট হবে কি এ লেস দেন 20। দেখেন প্রথম লাইনটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এ লেস দেন 20, 20 এর পরে কিন্তু এই সেমিকোলনটা হবে না। সেমিকোলনটা ওরা এই টাইপিং মিস্টেক হয়েছে, কারণ আমাদের জাস্ট কোটেশনের ভেতরে যা আছে সেটা প্রিন্ট হবে। এইবার পরের লাইনটা প্রিন্ট হয়েছে। পরের লাইনটা কেন প্রিন্ট হয়েছে বলেন তো? আমার আর কোনো ধরনের চেকিং নেই। পরের লাইনটা কি নর্মাল কোডের লাইন না? ইফ এর কাজ তো শেষ হয়ে গেছে ব্র্যাকেটের মধ্যেই, তারপরেরটা হচ্ছে নর্মাল কোডের লাইন। কোডের লাইন প্রিন্ট হবে, সবকিছু প্রিন্ট হবে কোডের লাইন। তার মানে কি ভ্যালু অফ এ ইজ এ, তার মানে এ হচ্ছে 10। এই যে ভ্যালু। তো এটাই যদি আবার হচ্ছে আপনার দেখেন ইফ এলস দিয়ে দিছে, সেমটাই, সেমটা দিয়েছে, কিন্তু হচ্ছে ওরা একটুখানি ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছে। এর ভ্যালু দিয়েছে 100, চেক করেছি কি এ যদি 20 থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করতে বলেছে কি এ লেস দেন 20। এটা কি প্রিন্ট হবে বলেন তো ইফ এর পোর্শনটা? কেন হবে না? কেন হচ্ছে না বলেন, অন্য কেউ বলেন। 100 বা 20-এর থেকে বড়, তার মানে কি এটা ফলস। ফলস হলে কোনোদিন এটার ভেতরে ঢুকবে না, ব্র্যাকেটের ভেতরেই ঢুকবে না। আগেই কি হবে এলজে চলে আসবে। এলজে যা আছে চোখ বুজে সেটা প্রিন্ট করে দিব, কারণ আমরা কি এলজে কোনো কন্ডিশন নাই। ইফে না হলে এলস প্রিন্ট হয়েই যাবে। যদি কন্ডিশন থাকতো তাহলে চেক করার ব্যাপার আসতো। তাহলে দেখেন কি প্রিন্ট হয়েছে এ ইজ নট লেস দেন 20। আর ইফ আর এলস এর বাইরে গিয়ে একটা লাইন আছে, ওই লাইনটা অবশ্যই প্রিন্ট হবে, কারণ এটা নর্মাল কোডের লাইন। দেখেছেন যে ইফ আর মানে শুধু ইফ দিয়ে একটা হলো, আর এটা হচ্ছে ইফ এলস দিয়ে হলো। আমরা কি এটা তফাৎ বুঝতে পারলাম? এটা যদি নিজেরা আরেকবার দেখেন পুরো ঠান্ডা মাথায়, তখন আসলে ভালো মতো তফাৎ বুঝতে পারবেন আপনারা। ঠিক আছে, দেখেন তারপরেরটা ইফ, এটার মধ্যে এটা কি, এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস এ দেখেন কি আছে, এটার মধ্যে বেশ কয়েকটা কন্ডিশন দেয়া আছে। কারণ কি যতবার ইফ আর এলস ইফ ইউজ করব ততবার কন্ডিশন। আমাকে কি বলেছে এর ভ্যালু 100 দেয়া আছে, প্রথমে চেক করতে বলেছি এ যদি 10 হয়, ইকুয়াল 10 কি এর ভ্যালু যদি 10 হয় প্রিন্ট হবে ভ্যালু ইজ 10। প্রথমটা কি ট্রু হয়েছে, প্রিন্ট কি হবে এটা? কন্ডিশনটা দেখেন, ট্রু হলে প্রিন্টের লাইনটা প্রিন্ট হবে। ট্রু হয়েছে কিনা সেটা দেখেন। আপনাদের খালি কাজ এটা যে কন্ডিশনটা চেক করব। ট্রু হয় নাই তার মানে কি আমি ভেতরে ঢুকবোই না, আমি পরের কন্ডিশনে চলে যাব। পরের কন্ডিশন এটাও ট্রু না, এটার ভেতরেও ঢুকবে না। তারপরের কন্ডিশনে চলে যাব এ ইকুয়াল 30, এটাও ট্রু না। তার মানে কি এই কিচ্ছুই প্রিন্ট হচ্ছে না। তাহলে আমার এবার শেষ ভরসা দেখেন, এলজে গিয়ে কোনো কন্ডিশন নাই, তার মানে এলজি শেষ ভরসা। শেষ ভরসাটা কি নান অফ দা ভ্যালু ইজ ম্যাচিং, এটা প্রিন্ট হয়ে যাবে। যখন কোনো কন্ডিশনই ম্যাচ করে না, কন্ডিশনালের কোনো স্টেটমেন্টই প্রিন্ট হবে না। প্রিন্ট হবে কোনটা, যদি এলস এর স্টেটমেন্ট থাকে, এলসটা সরাসরি প্রিন্ট হয়ে গেল। আর ইফ এলস এর বাইরে গিয়ে একটা প্রিন্ট ছিল, ওইটা প্রিন্ট হয়ে গেল। ইফ এলস এর বাইরে যে বুঝলাম কিভাবে, কারণ কি ইফ এলস সবার নিজস্ব কি আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে। সবার সেকেন্ড ব্র্যাকেট শেষে একটা লাইন আছে, তার মানে এটা কার অংশ, মেইন ফাংশনের অংশ, ইফ এলস এর অংশ না। তার মানে ওইটা নরমালি প্রিন্ট হবে এক্সাক্ট ভ্যালু অফ এ ইজ 100। এই জিনিসই আছে আপনাদের এখানে। আরেকটা ভ্যালু দেয়া আছে, ওটা সেম। ওই এটা এটা তার থেকে সুন্দর, সুন্দর এক্সাম্পল। লাস্টের এক্সাম্পলটা এটা থেকেও ছোট। এখন মেইন কথা হচ্ছে যদি যে জিনিসটা লিখে দেখিয়েছিলাম ওই জিনিসটা যদি বুঝতে পারেন, যে ওই একটা এক্সাম্পল যে লিখে দেখিয়েছিলাম ওই একটা এক্সাম্পল যদি বুঝতে পারেন, তাহলে আসলে
আমাদের পক্ষে পরের এক্সাম্পল গুলো বোঝা সহজ। আদারওয়াইজ কিন্তু আমাদের জন্য বোঝা কঠিন। ঠিক আছে, একটু পড়বেন, যাতে আগামীকালকে কোনো সমস্যা থাকলে বলবেন। মিডের মিডের হচ্ছে লুপ বাকি আছে আপনাদের। জি। কোনটা কোন লেকচার থেকে আসছে এইটা বুঝাবো না, কোয়েশ্চেন বুঝাবো, তারপর আপনারা বের করবেন কোন লেকচার থেকে আসছে। ঠিক আছে, কোয়েশ্চেন আমি বুঝাবো। জি, শুনতে পাই। জি জি, এই যে অ্যাটেন্ডেন্স নিব, নিচ্ছি। ওপেন করতে দেন অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সে তো নাটক আছে না, কোড লাগে এই লাগে, তাও তো আজকে কোড লাগলো না। ঠিক আছে, একটু দাঁড়ান, শেয়ার করবো। 941 020 029 040 042 111 119 136 149 167 187 193 195 197 226 236 253 278 281 294 297 319 334 345 349 425 476 479 513 532 okay 559 606 640 652 660 669 674 68 আচ্ছা 683 692 812 814 821 855 870 triple eight triple eight আছেন 889 ট্রিপল আচ্ছা ঠিক আছে 889 হ্যাঁ হ্যাঁ দিয়েছি 889 929 951 961 977 দাঁড়ান 042 187 আছেন 195 669 আজকে এত মানুষ প্রেজেন্ট, আজকে তো চেহারাগুলো দেখা উচিত ছিল আমার, যে আমি তো পুরা এই
গত 4 সপ্তাহে এতগুলা মানুষ দেখতে পাইনি। 47 জন মানুষ, আমার বিএলসি তে 47 জন মানুষ আছে, বাট আমার ক্লাসে আমি আজ পর্যন্ত কোনোদিন 47 দেখি নাই। হাইয়েস্ট মনে হয় 43 বা 45 দেখেছি। যাই হোক, ঠিক আছে। আপনাদের যদি আমি কালকে ক্লাস নেই তো হচ্ছে আমি তো জানাবো আগে আগে। ঠিক আছে? ঠিক আছে, ইচ্ছা আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে।